আচ্ছা, তুমি একটু ভাবো তো যে তুমি অনেক পিপাসিত এবং সামনে একটা নদী বয়ে যাচ্ছে, কিন্তু সেই নদীর জল দুর্গন্ধ, আবর্জনাযুক্ত, দুর্গন্ধ, পান করার যোগ্য নয়। তখন তুমি কি করবে? তো আমরা তো জানি যে পৃথিবীতে 71% জল। পৃথিবীতে কত শতাংশ জল? 71% জলে পৃথিবী আবৃত। কিন্তু নিরাপদ পানীয় জলের অনেক অভাব। নিরাপদ পানীয় জল পাওয়া যায় না। যেখানেই আমরা যাই না কেন বা যে কোনো জলাশয় নোংরা আবর্জনা হয়ে থাকে, দুর্গন্ধযুক্ত থাকে, যে জল পান করার অযোগ্য বা পান করার জন্য নিরাপদ নয় সেই জল। আজকের ক্লাসে আমরা সেটাই জানবো, জল দূষণ সম্বন্ধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট ওয়াটার পলিউশন। এই ক্লাসে আমরা জানবো যে কি কারণে জল দূষণ হয় এবং জল দূষণের আসল কারণ কে এবং কাদের দ্বারা জল দূষণ হয়, এবং এই জল দূষণের কারণে কি কি অসুবিধা পড়ে পরিবেশের মধ্যে, এবং এই জল দূষণকে আমরা কিভাবে রোধ করতে পারি। প্রথমে হচ্ছে কি জল দূষণ। জল দূষণটা কি? যে জলের যে স্বাভাবিক একটা অবস্থা, সেই অবস্থা যখন বিকৃতি হয়ে যায়, সেই অবস্থার যখন ত্রুটি হয়ে যায়, তখন সেটাকে বলে জল দূষণ। যেমন জলের মধ্যে আবর্জনা, জল দুর্গন্ধযুক্ত, ময়লা, বা যে জল পান করার জন্য নিরাপদ নয়, সেই জলকেই বলে জল দূষণ। তাহলে সংজ্ঞা আমরা জেনে নিই। এক নম্বর বলছি কি জল দূষণ কি। জল দূষণ কি বলছে? জলের ভৌত ও রাসায়নিক ও জৈব গুণাবলীর অবনতি হয়ে যখন জল মানুষের ব্যবহার এবং জলজ প্রাণীর জীবনের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তখন তাকে জল দূষণ বলে। যখন জলের ভৌত এবং রাসায়নিক অবস্থা অবনতি ঘটে বা জৈব গুণাবলীর অবনতি ঘটে, যার ফলে মানুষের এবং জলজ প্রাণীদের জীবন ক্ষতিকর হয় বা ক্ষতির দিকে এগিয়ে যায়, তখন সেই জলকে বলে জল দূষণ। তারপরে 2 নম্বর হচ্ছে কি জল দূষণের কারণ। রিজনটা কি? জল দূষণের কারণ কি? জল দূষণের কারণ হচ্ছে কি শিল্প বজ্র। শিল্প বজ্র বলতে যে আমাদের প্রয়োজনের তাগিদে শিল্প কলকারখানা রয়েছে। কিসের জন্য? আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের সামগ্রী উৎপাদনের জন্য, বা ব্যবহারের সামগ্রী তৈরির জন্য, বা ব্যবহারের জন্য জিনিসপত্র তৈরির জন্য যে কলকারখানা রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, সেই কলকারখানা বা শিল্প থেকে যে বজ্র পদার্থ বের হচ্ছে, যে দূষিত গ্যাস বের হচ্ছে, যে দূষিত পদার্থগুলিকে আমরা জলের মধ্যে ঢেকিয়ে দিই বা জলের দিকে প্রবাহিত করে দিই, এর ফলে জল দূষণ হচ্ছে। তারপর হচ্ছে কি গৃহস্থালির বজ্র, অর্থাৎ আমাদের বাড়ি ঘরে যে বজ্র পদার্থ হচ্ছে, দূষিত জিনিস হচ্ছে, যাই কিছু হচ্ছে, জলের মধ্যে আমরা ফেলে দিচ্ছি, ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি। সেই ড্রেন আবর্জনাগুলিকে বহন করে নিয়ে যাচ্ছে কোথায়? বড় জলাশয়ে। যার ফলে জল দূষণ বাড়ছে। তাহলে 1 নম্বর হচ্ছে কি শিল্পর বজ্রের জন্য, 2 নম্বর হচ্ছে গৃহস্থালির বজ্র পদার্থের জন্য, তারপরে হচ্ছে কি কৃষি ক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার। কৃষি ক্ষেত্রে যদি আমরা রাসায়নিক অতিরিক্ত ব্যবহার করি, সেই রাসায়নিক জলের মাধ্যমে বৃষ্টির জলে ধুয়ে সেটা জলাশয়ে জমা হয় এবং সেই জল রাসায়নিকের মাধ্যমে জল দূষণ হয়। তারপরে হচ্ছে কি যে তেল দূষণ। তেল দূষণ বলতে যখন এক দেশ থেকে আরেক দেশে তেল বহন হয়ে আসে সমুদ্রের মাধ্যমে, জলযানের মাধ্যমে, তো অ্যাক্সিডেন্টলি বা দুর্ঘটনাবশত সেই জলযান ড্যামেজ হয়ে যায় বা সেই জলযান জলের মধ্যে ভেসে যায়। সেই জলযান যতগুলি সামগ্রী নিয়ে আসে, তেল নিয়ে আসে আর কিছু নিয়ে আসে, সব সমুদ্রের সাথে মিশে যায়, যার ফলে তেলের দ্বারা কিন্তু জল দূষণ হচ্ছে। তারপর হচ্ছে কি যে ধর্মীয় ও সামাজিক কার্যকলাপ, যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে এবং সামাজিক কোনো কার্যকলাপ হচ্ছে, সেই যে আবর্জনা যে ওখান থেকে বের হচ্ছে, সেই সব আবর্জনা আমরা কি করি? ড্রেনের মধ্যে ফেলে দিই। কোথায় নিয়ে যাব? ড্রেনের মধ্যে ফেলে দিই। ড্রেন তখন সেই বজ্র পদার্থ বা সেই আবর্জনাটা বহন করে নিয়ে যায় নদীতে, বড় খালে, বড় নদীতে, বড় জলাশয়ে, এবং সেখান থেকে জল গিয়ে আবার সমুদ্রে পড়ে, এবং এর মাধ্যমেই কিন্তু জল দূষণ হচ্ছে। তারপরে হচ্ছে কি জল দূষণ এর প্রভাব। যেমনটা প্রথমে বললাম যে কি প্রভাব পড়ে পরিবেশের মধ্যে, কি প্রভাব পড়ে জলের দূষণের কারণে, জীবের উপরে কি প্রভাব পড়ে, আমরা মানুষের উপরে কি প্রভাব পড়ে সেটা আমরা জানি। হচ্ছে কি মানুষের স্বাস্থ্যহানি। যদি আমরা দূষিত জল পান করি, জলের আরেক নাম হচ্ছে জীবন। জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। শুধু মানুষ না, কোনো জীব জল ব্যতীত জীবিকা নির্বাহ বা জল ছাড়া জীবন যাপন করতে পারে না। এবার কথা হচ্ছে যে মানুষের স্বাস্থ্যহানি। কি স্বাস্থ্যহানি? আমরা যদি দূষিত ডার্টি ওয়াটার পান করি,
বা দূষিত জল পান করিয়ে বা পান করার কারণে অনেক ধরনের অসুখ হচ্ছে, যেমন কলেরা, থাইরয়েড, ম্যালেরিয়া। তো এইসব অসুখগুলি কিন্তু জলবাহিত, এবং জল দূষণের কারণে এসব অসুখ মানুষের মধ্যে এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে কি জলজ প্রাণীর ক্ষতি। জল দূষণ যদি হয় তাহলে যে জলজ প্রাণীগুলি রয়েছে, যেমন মাছ হয়ে গেল, কচ্ছপ হয়ে গেল, এবং অনেক ধরনের উদ্ভিদ রয়েছে জলের মধ্যে, তাহলে জলের স্বাভাবিক মাত্রা বিষক্রিয়া হয়ে গেল, স্বাভাবিক মাত্রা অবনতি হয়ে গেল, বা জল বিষে পরিণত হয়ে গেল, কারণ ক্ষতিকারক পদার্থ জলে মিশলো, বজ্র পদার্থ জলে মিশলো, যার ফলে শুদ্ধ জল অশুদ্ধ হয়ে গেল, ভালো জল দূষিত হয়ে গেল। ঠিক আছে, যার ফলে জলজ প্রাণীগুলি নষ্ট হয়ে যায় বা ক্ষতিকর হয়ে যায়। অনেক সময় আমরা দেখি অনেক পুকুরে বা অনেক খালে, অনেক জলাশয়ে জলজ প্রাণী মরে ভেসে থাকে, কারণ মাছ ভেসে থাকে এবং বিভিন্ন ধরনের জলজ প্রাণীগুলি ভেসে থাকে। কি কারণ? কারণ জলটা কি হয়ে গেছে, তখন বিষ হয়ে যায়, এবং এই জল বিষ হয়ে যাওয়ার কারণে জলজ প্রাণীগুলি মারা যায় বা জলজ উদ্ভিদগুলি মারা যায়, এবং জলজ যত প্রকার প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলির ক্ষতি হয়। এবং তারপরে হচ্ছে কি পানীয় জলের সংকট। পানীয় জলের সংকট কেন? আমরা তো জানি যে ৭১% পৃথিবীতে জলে আবৃত, কিন্তু এই ৭১% জল আবৃত থাকার পরেও পৃথিবীতে পানীয় জল বা ড্রিঙ্কিং ওয়াটার বা পান করার জলের অভাব, অনেক অভাব, কারণ জল দূষিত রয়েছে। এবার পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, স্বাভাবিক। যদি পরিবেশের একটি সব থেকে প্রাথমিক প্রয়োজন, যেটা হচ্ছে কি জল, এবং সেই জল যদি ক্ষতিকর হয় বা সেই জল যদি নষ্ট হয়ে যায়, সেই জল যদি ড্যামেজ হয়ে যায়, বা সেই জলের মধ্যে যদি বিষক্রিয়া কোনো কিছু মিক্স হয়ে যায়, তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, কারণ পরিবেশের জলটাই হচ্ছে প্রাথমিক একটি প্রয়োজন। এবং তারপরে বলছে কি যে জল দূষণ প্রতিরোধের উপায়। এবার আমরা কিভাবে এই জলকে দূষণ হতে প্রতিরোধ করতে পারি, বা জল, ভালো জলকে খারাপ হওয়া থেকে আমরা এটাকে রোধ করতে পারি? আমাদের কর্তব্য কি, যে শিল্প বর্জ্য শোধন করে জলাশয়ে ফেলা। এই যে শিল্প থেকে যেসব আবর্জনা বেরোচ্ছে বা বজ্র পদার্থ বেরোচ্ছে, সেগুলিকে শোধন করতে হবে। কি শোধন? যে ক্ষতিকর জিনিসটা রয়েছে সেটা জলে ফেলা যাবে না, সেটাকে শোধন করে সেই ক্ষতিকর জিনিসকে অন্যরকম ভাবে ড্যামেজ করে তারপরে যেটা অতিরিক্ত সেটা জলে ফেলতে হবে। যদি নিতান্তই ফেলতে হয়, সম্ভব করতে হবে কি যে আমরা যেন জলে কোনো ধরনের আবর্জনা না ফেলি, এবং ব্যতিক্রমে যদি ফেলতেই হয় জলের মধ্যে, তাহলে সেখান থেকে শোধন করে দূষিত জিনিসকে আলাদা করে স্বাভাবিক যেটা, যেটা ফেললে জলের ক্ষতি হবে না, জলজ প্রাণীর ক্ষতি হবে না, তখন সেটাকে জলাশয়ে আমরা ফেলতে পারি। তারপরে বলছে কি প্লাস্টিক ও আবর্জনা জলাশয়ে না ফেলা। যে কোনো প্রকার আবর্জনা, আমরা এই যে রাস্তার মধ্যে চলতে চলতে প্যাকেটের মধ্যে কিছু ছিল, আমরা হয়তো কিছু খেতে খেতে যাচ্ছি, রাস্তার মধ্যে খেতে খেতে যাচ্ছি, পাশে জলাশয়, তো প্যাকেট শেষ হলো, সেটা জলাশয়ে ফেলে দিলাম, না, সেটা করা যাবে না। যে কোনো ধরনের প্লাস্টিক বা বজ্র বা আবর্জনা জলে নিক্ষেপ করা যাবে না। যদি আমরা জলে নিক্ষেপ করি তাহলে আমাদের হাত দ্বারাই জল দূষিত হচ্ছে। এবার আমাদেরই হচ্ছে প্রাথমিক প্রয়োজন জল, তারপরও আমাদের হাতেই জল দূষিত হচ্ছে। কেন? কারণ আমরা অতিরিক্ত জিনিস, অপ্রয়োজনীয় জিনিস গুলো কি করি, সেটা ফেলে দিই, এবং বৃষ্টির জল হয়ে সেটা যখন জল বয়ে যায়, সে সমস্ত গুলিকে ভূমি ক্ষয় করে জল সেটা বহন করে নিয়ে গিয়ে জলাশয়ের মধ্যে মিক্স করে দেয়, যার ফলে জল দূষণ হয়। এবার মেন কারণ, আসল কারণ হচ্ছে কিন্তু আমরাই। তারপরে বলছে কি যে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে। কিভাবে কমানো যাবে? যে এখন মানুষের প্রয়োজন হয়েছে অনেক অন্নের, অনেক ফসলের প্রয়োজন, কারণ জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের খাদ্যের বেশি প্রয়োজন পড়ছে, এবং বেশি খাদ্যের প্রয়োজন পড়ার কারণে ফসল বেশি করে উৎপন্ন করতে হচ্ছে। আর আমরা যখনই ফসল বেশি করে উৎপন্ন করছি, তখন আমাদের রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। এবং এই রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করি যখন, এগুলি জমির মধ্যে থাকে, এবং যখন বৃষ্টি হয়, বৃষ্টির জল গড়িয়ে যায়, তো জমির জল যখন গড়িয়ে গিয়ে জলাশয়ে জমে, জলাশয়ে মিশে, তখন জল দূষণ হয়। তাহলে এগুলোর যদি আমরা ব্যবহার কমিয়ে দিই, তাহলে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে। যদি আমরা জৈব সার ব্যবহার করি, তাহলে জল তেমনটা দূষণ করবে না যেমনটা রাসায়নিক সার বা কীটনাশকে জল দূষণ করছে।
তারপর হচ্ছে কি, যে নর্দমার জল শোধন করা। নর্দমা যেমন শহর বা গলি দিয়ে যে ড্রেনেজ সিস্টেম রয়েছে, ড্রেন যে আবর্জনা, নোংরা আবর্জনা যা কিছু রয়েছে ড্রেনের মধ্য দিয়ে বহন হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমাদের কি করতে হবে, সেই যে নর্দমার জল সেটাকে শোধন করে তারপরে জলাশয়ে মিশাতে হবে। তারপরে কি, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই যে এইগুলি তথ্য বা এই যে তথ্যটা রয়েছে যে কিভাবে আমরা জলকে শোধন করতে পারি বা জলকে আমরা রক্ষা করতে পারি, কিভাবে জলকে দূষিত হওয়া থেকে রক্ষা করতে পারি, এরকম ভাবে জনগণকে এর সচেতনতা দিতে হবে বা এর জ্ঞান দিতে হবে যে কিভাবে আমরা জলকে বাঁচাতে পারি বা সংরক্ষণ করতে পারি। এবার হচ্ছে তারপরে বলছে যে জলাশয় পরিষ্কার রাখা। যে আমাদের গ্রামগঞ্জে আশেপাশে জলাশয় থাকে, ছোট মোটো ডোবা থাকে, খাল থাকে বা পুকুর থাকে, যেখানে মাছ চাষ হয়, বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করা হয় জলাশয়ের উপরে। তো সেই জলাশয়কে সবসময় আমাদের পরিষ্কার রাখতে হবে। কিভাবে, যেন আগাছা না জন্মায় এবং কোনো আগাছা যদি নষ্ট হয়ে যায়, পচে যায় বা শুকিয়ে যায়, সেটা যেন জলের মধ্যে না পড়ে, সেটা আমাদের নজরে রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এক কথায় জলাশয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে যে আমরা মাছ চাষ করছি বা জলাশয়ের মধ্যে যেসব আমাদের উপকরণ বা উপকারী জিনিস জলাশয় থেকে আমরা পাচ্ছি সেগুলি যেন ক্ষতি না হয়। কারণ সেগুলি ক্ষতি হলে সেগুলো আমরা নিয়ে এসে ব্যবহার করব এবং আমাদের শরীরের উপরে তা প্রভাব ফেলবে। তারপরে বলছে কি, যে গুরুত্বপূর্ণ তথ্য, 5 নম্বর তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য এই জল দূষণ সম্বন্ধে। গুরুত্বপূর্ণ তথ্য কি, যে পৃথিবীর মোট জলের মাত্র প্রায় 3% মিঠা জল। এই যে 71% হচ্ছে কি পৃথিবীতে জল, এবং এই 71% জলের মধ্যে 3% মাত্র হচ্ছে মিষ্টি জল। মিষ্টি জল মানে কি, যেটা জল আমরা পান করতে পারি। মিষ্টি জল মানে হচ্ছে সুইট ওয়াটার, মানে হচ্ছে কি, যে সেফ ফর ড্রিঙ্ক, অর্থাৎ পান করার যোগ্য। বা 3% হচ্ছে পৃথিবীতে পানীয় জল, যে জল আমরা পান করতে পারি। কিন্তু এই 3%-র মধ্যে আবার 2% জল সেটা বরফ রূপে রয়েছে হিমবাহতে, গ্লেসিয়ার্স, যেটা বরফ রূপে রয়েছে। এবং এই 1% জল, 1% শুধু জল হচ্ছে কি পৃথিবীর মধ্যে মজুদ রয়েছে যেটা পান করার যোগ্য। এই 1% জলকে যদি আমরা দূষিত করে ফেলি বা এই 1% জলের যদি অপব্যবহার করি, তাহলে কিন্তু এক সময় এমন আসবে যে কোনো জীব পানীয় জলের ব্যবস্থা তেমন পাবে না, যেমনটা পাওয়া দরকার, যেমনটা পাওয়া উচিত ছিল তেমনটা পাবে না। কারণ এই 1% জলকেও যদি আমরা অপব্যবহার করি বা এই 1% জলকেও যদি আমরা দূষিত করে ফেলি, তাহলে কিন্তু আমরা পানীয় জলের সংকটে পড়বো, যেটা আস্তে আস্তে ধাবিত হয়ে আসছে। প্রশ্ন হতে পারে যে মিষ্টি জল তো 3%, হ্যাঁ 3% জল, তার মধ্যে 2% কিন্তু হিমবাহ। হিমবাহ বলতে গ্লেসিয়ার, বরফ, যেটা হিমবাহতে অবস্থান। তো সেই জল যে মেল্ট হয়ে আসবে, সেটা জল যদি আমরা সংরক্ষণ করবো কিভাবে, সেই জল তো বয়ে আবার নদী, আবার খাল, আবার বড় জলাশয় মিক্স হয়ে যাচ্ছে, এবং বড় জলাশয়, বড় নদীর জল তো দূষিত করে ফেলেছি আমরা। তাহলে মিষ্টি জলটা আমরা পাবো না। মিষ্টি জল না পেলে এই 1% জলও যদি শেষ হয়ে যায়, তাহলে পানীয় জলের সংকট কিন্তু আমাদের ভয়াবহ একটি সংকট হয়ে আসবে। আমরা অনবরত জল পেয়ে যাচ্ছি, অহরহ জল পেয়ে যাচ্ছি, আমরা কোনো তোয়াক্কা করছি না জল কিভাবে ক্ষয় হচ্ছে, জলের কিভাবে অপচয় হচ্ছে। কিন্তু এক সময় এমন আসবে, যদি আমরা আমাদের নিয়ন্ত্রণ না করি, তাহলে এক সময় এমন আসবে যে পানীয় জলের সংকটে আমরা ভুগবো বা ভুগতে আমাদের হবে। তারপর বলছে কি, দূষিত জল প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই জলের কারণে কিন্তু অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের অনেক ধরনের অসুখ হচ্ছে। বেসিক অসুখ বা প্রাথমিক অসুখ কি, ডায়রিয়া, ম্যালেরিয়া, কলেরা, থাইরয়েড, এগুলো কিন্তু দূষিত জলের কারণে হচ্ছে। তারপর বলছে কি, জল সংরক্ষণ ও দূষণ রোধ আমাদের সকলের দায়িত্ব। জলকে সংরক্ষণ করা, জলকে দূষিত হওয়া থেকে রক্ষা করা কিন্তু আমাদের সকলের দরকার। কারণ আমরা জীব, যত প্রকার জীব রয়েছে, আমরা জীবরা কিন্তু পানীয় জল ছাড়া বাঁচতে পারবো না। তাই এই পানীয় জলকে রক্ষা করা, সংরক্ষণ করা এবং দূষণ মুক্ত করা সকলের আমাদের দায়িত্ব। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম জল দূষণ সম্বন্ধে। কি জানলাম, যে জল দূষণ কেন হয়, জল দূষণ কাকে বলে, কাদের জন্য জল দূষণ হয়, জল দূষণ হলে পরিবেশের মধ্যে কি প্রভাব ফেলে এবং জল দূষণের পরে কি কি অসুখের আমাদের সম্মুখীন হতে হয়। তাহলে এই ছিল আজকে জল দূষণ সম্বন্ধে পূর্ণাঙ্গ ক্লাস এবং পূর্ণাঙ্গ আলোচনা। এবার তোমাদের জল দূষণ অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে
শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ তথ্যগুলি নোট করে রাখো, তাহলে কিন্তু তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। এবার এখান থেকে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এটাকে সারমর্ম রূপে নিবা। যে জল দূষণ অধ্যায়টা, এটা হচ্ছে সারমর্ম, অর্থাৎ বেছে বেছে পয়েন্ট গুলো লেখা হয়েছে যেটা পরীক্ষাতে বেশি আসতে পারে, বা যেসব প্রশ্নের সম্মুখীন হবা সেসব প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তুমি এই লেসনের মধ্যে বা এই আলোচনার মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকে ক্লাস এখানে, আবার একটি নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হব।